হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি অসাধারণ একটি সাউথ ইন্ডিয়ান মুভি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। হায়দ্রাবাদে 2014 সালে একটি বোম ব্লাস্টে অনেক লোক মারা গিয়েছিল। এই আক্রমণের সাথে জড়িত 5 জন জঙ্গি সদস্যকে পুলিশ রিসেন্টলি ধরে এনেছে। আজকে তাদের কোর্টে রায় জানানো হচ্ছে। 5 জনের মধ্যে 4 জন হলো মেইন আতঙ্কবাদী এবং অপরজনকে আটক করা হয়েছে আতঙ্কবাদীদের সাহায্য করার জন্য। তাদের 5 জনকে ফাঁসির জন্য রায় দেওয়া হয়। আর এভাবেই শুরু হয় সিনেমাটি। এরপর সিনেমার দৃশ্য পরিবর্তন হয়ে অতীতে চলে যায়, যেখানে একটি ছেলেকে দেখানো হয় যার নাম ছিল আদি। সে ছোট থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে। একদিন আদি এবং তার এক বন্ধু অনাথ আশ্রম থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, কারণ আদি বন্দি জীবন সহ্য করতে পারে না। আশ্রমে তাদের উপর অনেক অত্যাচার হতো, তাই তারা সেখান থেকে পালাতে চাইছে। পালানোর সময় আদি কোনো রকমে একটি ট্রাকে উঠে পড়ে, কিন্তু তার বন্ধু আর উঠতে পারে না। সেই ট্রাকে একজন সন্ন্যাসীও ছিল। সন্ন্যাসী আদিকে তার নাম জিজ্ঞেস করে এবং বলে, তোমার বাবা মা কোথায় থাকে, তুমি কোথায় যাবে? কিন্তু আদি তার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। গাড়ি থেকে নামার পর সন্ন্যাসী বলে, তুমি কি আমার সাথে যাবে? আদি তাকে সাথে সাথে না বলে দেয়। সন্ন্যাসী আদিকে আশীর্বাদ করে চলে যায়। এরপর ঘটনা বর্তমানে চলে আসে। তাদের 5 জনকে জেলখানায় আনা হয়েছে। ইনি হলেন ইন্সপেক্টর করুণাকর। সেখানে সবার মুখোশ খোলা হয়। বাকি 4 জনকে দেখে জঙ্গি মনে হলেও আদিকে দেখে জঙ্গি মনে হচ্ছিল না। তাদেরকে জানিয়ে দেওয়া হয়, দিনের 23 ঘন্টা তোমরা ভেতরে থাকবে, আর মাত্র 1 ঘন্টা তোমাদেরকে সূর্যের আলো দেখানো হবে। যদি মেনে নেবে তো শান্তিতে মরতে পারবে। ইন্সপেক্টরের কথাটা শুনে আদি বলে, এতদিন নিজের ভাগ্য লেখার ক্ষমতা ছিল নিজের, আজ বোধহয় তা হারিয়ে ফেলেছি। এরপর তাদের প্রত্যেককে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। আদি জেলের ভিতর একা একা সময় কাটাচ্ছে আর অতীতের কথাগুলো মনে করছে। সে আশ্রম ছেড়ে আসার পর বাকি জীবনে অনেক কিছু দেখেছে। সে ম্যাজিশিয়ানের সাথে কাজ করেছে। অতীতের সেই ঘটনাগুলো চিন্তা করছে আর সে জেলারকে জিজ্ঞেস করছে, আমার জন্য কি কোনো উকিল নাম লিখিয়েছে? 40 দিনে 30 দিন পার হয়ে গেছে, এখনো তার পক্ষে কোনো উকিল নাম লেখায়নি। উল্টো জেলার বলে, তুই একটা জঙ্গি, তোর জন্য কোনো উকিল কেস লড়বে না। এভাবে সময় পার হতে থাকে। আদিত্য কিছু একটা জানতে পেরে জেলারকে ডাকতে থাকে। ওরা 4 জন নাকি দিল্লিতে বোম ব্লাস্ট করার প্ল্যান করছে, কিন্তু জেলার তার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। এজন্য আদি রেগে গিয়ে জেলারের গলা চেপে ধরে। এই মারামারির কারণে আদিকে জেলের একটি নির্দিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এসআই সাহেবের সাথে আদির যখন দেখা হয়, তখন আদি সুযোগ মতো তাকে ব্যাপারটা বলার চেষ্টা করে। ওরা নাকি দিল্লি আর মুম্বাইতে হামলার প্ল্যান করছে। কিন্তু এসআই বলে, আমি কেন তোমার কথা বিশ্বাস করব, তুমি তো ওদেরই লোক। তার কথায় আদি রেগে উঠে বলে, আমি ওদের লোক নই, আমাকে বিশ্বাস করুন স্যার। কিন্তু পরবর্তীতে জানা যায় সে আদির কথা মতো সেখানে রেড চালিয়েছিল, যার কারণে সেই হামলা থেকে অনেক লোক বেঁচে গিয়েছে। আদিকে তিনি ধন্যবাদ জানায়, বলে তোমার জন্য এতগুলো লোকের প্রাণ বেঁচে গিয়েছে। এরপর আদিকে অন্য একটি জেলে পাঠানো হয়। আদি এখনো অপেক্ষায় আছে, কারণ তার শুনানির জন্য এখনো একদিন বাকি আছে। এদিকে আমরা মানসা নামের একটা মেয়েকে দেখতে পাই। ইনি হলেন মানসার বাবা। সে বড় মাপের একজন উকিল। মেয়েকে ছোট থেকে ওকালতি পড়িয়েছেন, আর তার বাবা চায় সে যেন আদির কেসটা লড়ুক। কিন্তু মানসা যখন দেখতে পায় কয়েদি একজন জঙ্গি হিসাবে সাজাপ্রাপ্ত, তখন সে রাজি হতে চায় না। তখন তার বাবা তাকে বলে, নিজেকে সবার সামনে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। এরপর মানসা আদির সঙ্গে দেখা করতে আসে। মানসা তাকে একটি কাগজে সাইন করতে বলে। সাইন শেষে মানসা চলে যেতে ধরলে আদি তাকে ডেকে বলে, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না? তখন মানসা বলে, পুরো দুনিয়া জানে তুই কি করেছিস। আসলে আদি নির্দোষ হয়ে খুব খারাপভাবে ফেঁসে গিয়েছে। এই বিষয়টা আমরা পরবর্তীতে জানতে পারবো। রাতের বেলা তার আশেপাশের অনেকের সাথে তার পরিচয় হয়। পরের দিন সকালবেলা একজন বৃদ্ধা লোকের সাথে তার পরিচয় হয়। সবাই তাকে মেন্টাল বলতো, কারণ সে একা একাই জেলের মধ্যে দুই পক্ষের হয়ে দাবা খেলতো। জেলের এক কয়েদি তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আদির সিগারেট খাওয়ার একটি বদ অভ্যাস আছে। সে অনেক দিন ধরে সিগারেট খেতে পারছে না। তখন সে দেখে জেলের মধ্যে কিছু লোক সিগারেট বিক্রি করে, কিন্তু তার কাছে তো টাকা নেই। তাই সে বইয়ের একটা পৃষ্ঠা ছিঁড়ে এমনভাবে ভাঁজ করে যেন মনে হয় টাকা দিয়েছে। কাজটা যেহেতু গোপনে করতে হয়, তাই এত কিছু খেয়াল করার সময় থাকে না। আদি দূরে গিয়ে সিগারেটটা খেতে থাকে। তখন সে লক্ষ্য করে সেই বুড়ো লোকটি একা একাই দাবা খেলছে। এদিকে তারা যখন টাকা গুনতে যায়, তখন দেখে টাকার বদলে বইয়ের পৃষ্ঠা। এই লোকটি হলো তাদের দলের লিডার, তার নাম টিগার। এভাবে আবারও আদি পরের দিনও লোকটাকে বলদ বানায়। পরের বার যখন টাকার বদলে বইয়ের পৃষ্ঠা পায়, তখন টিগার রেগে গিয়ে তাকে মারতে থাকে। এভাবেই সময়গুলো কেটে যাচ্ছে। তারা বুঝতেই পারছে না কে তাদেরকে বইয়ের পৃষ্ঠাগুলো দিচ্ছে। একদিন লোকটা বাহিরে এসে সবাইকে বলে দেয়, এখানে কেউ একজন রয়েছে যে টাকার বদলে বইয়ের পৃষ্ঠা দিচ্ছে। সে বলে, যতদিন পর্যন্ত তাকে ধরা না যাবে ততদিন পর্যন্ত সিগারেট বিক্রি বন্ধ থাকবে। কথাগুলো আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে।
এরপর আদি বুড়ো লোকটার কাছে গিয়ে বলে, আজকে আমি আপনার সাথে দাবা খেলবো। বুড়ো লোকটি কথাটা শুনে খুব খুশি হয়। সে বলে, আজ পর্যন্ত আমার সাথে কেউ খেলতে আসেনি, আমি তোমাকে খেলার সব নিয়ম শিখিয়ে দিচ্ছি। আদি দাবা খেলার নিয়ম জানতো না, তাই বুড়ো লোকটি আদিকে সবকিছু শিখিয়ে দিচ্ছে। তখন কথায় কথায় আদি জানতে পারে এই লোকটা আসলে জানেন আদি বইয়ের পৃষ্ঠা দিয়ে সিগারেট খাচ্ছে। কিন্তু তখন খবরটা পাশের একজন শুনতে পেয়ে সোজা গিয়ে বলে দেয়। এদিকে আদি সেই বৃদ্ধ লোকটার সাথে কথা বলছে। সবাই তাকে মাস্টারজি বলে ডাকতো। আদি তার সাথে কথা বলে বুঝতে পারে মাস্টারজি আসলে খুব জ্ঞানী একজন লোক। তখন আদি তাকে বলে, আপনি জেলে আসলেন কেন? তখন মাস্টারজি বলে, তাকে একটু তাড়াহুড়োর কারণে নাকি 20টা বছর জেলে কাটাতে হচ্ছে। মাস্টারজির একটা নাতনি আছে, শুধুমাত্র সেই তার সাথে দেখা করে। সিগারেটের ডিলারের লোকজন আদিকে ডেকে বলেছে, সিগারেট খাবি? আদি যখন সিগারেটটি খেতে শুরু করে তখনই তারা আদিকে মারতে শুরু করে। আদি প্রথমে মার খেলেও পরবর্তীতে দেখা যায় আদি সবাইকে বেধরম পেটাচ্ছে। জেলার এসে আদিকে থামায়। তারা আদিকে ইচ্ছামতো মারে এবং একটি অন্ধকার রুমে বন্দি করে দেয়, যেখানে শুধুমাত্র একটি ছোট্ট জানালা দিয়ে শুধু একটুখানি আলো ঢুকতে পারে। শুধু বন্দি থাকার কারণেই আদি ছোটবেলায় আশ্রম থেকে পালিয়েছিল, কিন্তু আজকে সে আবারও বন্দি। তার এই বন্দি জীবন আর সহ্য হচ্ছে না। সে প্রথমে খাবার দাবার বন্ধ করে দিয়েছিল, কিন্তু কি করবে, রাগ দেখিয়ে লাভ নেই, না খেয়ে উপায় নেই। আদি কিছুক্ষণ পর থেকে সেখানে একটি বিষয় লক্ষ্য করে, যে ছোট্ট একটি জায়গা দিয়ে আলো আসছিল সেখানে গ্রিল লাগানোর কারণে ছায়াটা এমনভাবে পড়ছে যেন সেখানে দাবার একটি কোটের মতো তৈরি হয়ে গিয়েছে। আদি বৃদ্ধ লোকটার কাছ থেকে দাবা খেলার নিয়মগুলো যে শিখেছিল সেই নিয়মগুলোকে সে মনে করছে, কিন্তু সমস্যা হলো তার কাছে কোনো গুটি নেই। গুটি ছাড়া খেলবে কিভাবে? কিন্তু তাতে কি হয়েছে, আদি নিজেই তার কল্পনা শক্তি ব্যবহার করে নিজের একটি দাবার জগৎ বানিয়ে নেয়। দাবার গুটিগুলো তার কল্পনাতেই রয়েছে। গুটিগুলোর প্রত্যেকটা ধাপ মনে রাখছে। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। সে দাবা খেলার সাথে অনেকটা সময় কাটিয়ে নেয়। আদির এই বন্ধ রুমে থাকার শাস্তি আজকে শেষ হয়েছে। এখন তাকে স্বাভাবিক জেলখানাতে নিয়ে আসা হয়। আদি প্রথমে মাস্টারজির সাথে দাবা খেলার জন্য তাকে খুঁজতে থাকে। এতদিন পর তাদের দেখা হলে তারা দুজনেই খুব খুশি হয়। আদি বলে, প্রথমে আমি আপনাকে দাবা খেলায় হারাবো, তারপর আপনার থেকে সিগারেট নেব। আদির খেলা দেখে তিনি অবাক হয়ে যায়। এভাবে খেলা চলতে থাকে। কোনো এক সময় খেলা জমে যায়। এদিকে আমরা টিগারকে দেখি। একজন তাকে বলছে আদি 40 জনকে মেরে টেরারিস্ট হয়েছে, তার সাথে পাঙ্গা নেওয়ার কি কোনো দরকার আছে কি? কিন্তু টিগারের ইচ্ছা এই জেলখানাতে সবাই তাকে ভয় পাবে, তাই সে সেখানে গিয়ে আদির খেলাটা নষ্ট করে দেয়। আদি শুধু তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না, কারণ তাহলে আবারও তাকে সেই অন্ধকার রুমে পাঠিয়ে দেওয়া হবে। তারা চলে গেলে আদি গুটিগুলোকে আবার সঠিক জায়গা মতো রাখতে শুরু করে। সাজানোর পর তো বৃদ্ধ লোকটি অবাক হয়ে যায়। আদি মাস্টারজিকে খেলায় হারিয়ে ফেলে এবং সিগারেট নিয়ে চলে যায়। মাস্টারজি তো অবাক। সে আদিকে দাবা খেলার মাস্টার বলে ওঠে, কিন্তু যখন শুনতে পারে আদি ফাঁসির আসামি তখন তার মনটাও ভেঙে যায়। এদিকে মানসা আদির সাথে দেখা করতে এসেছে। আসলে আদি তাকে এখানে আসার জন্য বারবার ফোন করে বিরক্ত করে ফেলেছিল। আদি মানসাকে বলে, আমি নিজের ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই। তখন ঘটনা চলে যায় অতীতে। ক্ষেতের মধ্যে কুড়িয়ে পাওয়া একটি পাথরকে আদি সবার সামনে এমনভাবে উপস্থাপন করেছিল যে সেখানে কয়েকজনকে ধোঁকা দিয়ে সে ভালোই টাকা হাতিয়ে নিয়েছিল। তাছাড়া সে তার জীবনে মানুষকে ধোঁকা দিয়ে অনেকটা সময় কাটিয়েছে। যেমন এই মেয়েটার উপর আদি অনেকদিন ধরে নজর রাখছে। বুঝতে পারে মেয়েটা সবার সাথে মিথ্যা বলে সাহায্য নিচ্ছে। আদি তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। আদি তাকে নিজের সঙ্গী করে তখন পর্যন্ত অনেক টাকা হাতিয়ে নিয়েছিল। তারপর মানসাকে সে একটা মেয়ের কথা বলে, যেটা ছিল তার জীবনের প্রথম ভালোবাসা। বাটপারি করতে গিয়ে তার সাথে দেখা হয়েছিল। তার অর্ডার করা খাবার সে হাতিয়ে নিয়েছিল। সেখান থেকে তাদের প্রথম পরিচয় হয়েছিল। মেয়েটা তাকে রাগ দেখিয়ে চলে যায়, কিন্তু আদি তার পেছন পেছন গাড়ি অবধি চলে আসে। সেখানে সে মেয়েটার সাথে অনেকটা কথা বলে। প্রথমে মেয়েটা বিরক্ত হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় মেয়েটাও আদির প্রতি আসক্ত হচ্ছে। আদি মেয়েটাকে তার ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। আদি একা একাই এভাবে তার জীবন কাটাচ্ছিল। হঠাৎ একদিন রাতের বেলা তার দরজায় কেউ নক করে। দরজা খোলার পর দেখতে পায় ওই দিনের সেই মেয়েটা। তার নাম হলো ইয়াত্রা। তার অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে খুব বিপদে পড়েছে। একটু সময় পর সে আদিকে সমস্ত ব্যাপারটা খুলে বলে। তার বাবা যখন মারা যায় তারপর তার মা আবার দ্বিতীয় বিয়ে করে। তার মায়ের মৃত্যুর পর তার সৎ বাবা তার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আজকে তো সে তার সীমা পার করে ফেলেছে। এজন্য সে ওই বাড়ি ছেড়ে চলে এসেছে। সে আদির কাছে কিছুদিন থাকার জন্য অনুরোধ করে। তার একটা চাকরি হলে সে এখান থেকে চলে যাবে। আদি মেয়েটাকে থাকতে দেয়। এভাবে তাদের সম্পর্ক ধীরে ধীরে বাড়তে থাকে। সে আদিকে জিজ্ঞেস করে, আজ পর্যন্ত কতবার তুমি তোমার নিজের নাম বদলেছ? আদি বলে, বহুবার। আদি তার নিজের কাজ নিয়ে তার সাথে অনেক কিছু শেয়ার করে। এভাবে অনেকটা সময় কেটে যায়। একদিন আদি তার টেবিলটা দেখে অনেক কিছু সন্দেহ করে। এটা তো এখানে থাকার কথা না, এখানে চলে আসলো কিভাবে? আদি শুরু থেকে ব্রেনের দিক থেকে অনেক চতুর।
তখন ইয়াত্রা তাকে বলে, আগে তো তুমি একা থাকতে, এখন তো তোমার সাথে আমি থাকি, হয়তো আমিই সরিয়েছি। এই বলে সে বিষয়টাকে অন্যদিকে নিয়ে যায়। আদি এই ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয় না। এভাবে সময় যেতে থাকে। কোনো একদিন সকালে আদি ঘুম থেকে উঠে ইয়াত্রাকে তার পাশে দেখতে পায় না। তবে হঠাৎ একদিন আদিকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে মারতে মারতে জিজ্ঞেস করা হয়, হায়দ্রাবাদে বোম ব্লাস্ট করার জন্য তোরা কি প্ল্যান করেছিলি? আদি বলে, এই বিষয়ে আমি কিছু জানি না। তারা বলে, তাহলে তো ল্যাপটপ থেকে জঙ্গিদের কাছে কিভাবে ইমেল পাঠানো হলো? আসলে এখানে আদিকে ফাঁসানো হচ্ছে। যখন আদির বিরুদ্ধে এসব কিছু করছিল তখন সে এবং ইয়াত্রা কেরালা গিয়েছিল বেড়াতে। তার কথা কেউ বিশ্বাস করছে না, আর সেখান থেকেই মূলত তাকে এই কেসের সাথে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মানসা বলে, আমি কেন তোমার কথা বিশ্বাস করব? আদি বলে, বিশ্বাস করলেই আপনি আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। মানসা বলে, আগামীকাল আমি খোঁজ নিয়ে দেখছি তোমার জন্য সময় পাওয়া যায় কিনা। পরের দিন আমরা তাদের দুজনকে দেখতে পাই। মানসা বলে তাদেরকে আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। সেখানে একটা মেয়ে তার ভাইয়ের সাথে দাবা খেলছিল। মেয়েটা দারুণভাবে পারছিল, কিন্তু তার ভাই তার সাথে পারছিল না। এটা দেখে আদি ছেলেটাকে শিখিয়ে দিচ্ছে কখন কোন চালটা দিতে হবে। এভাবে দেখতে দেখতে কোনো এক সময় মেয়েটা খেলায় হেরে যায়। মেয়েটা সরাসরি আদির কাছে আসতে থাকে। একজন তাকে আটকাতে গেলে বলে, আটকাবেন না, উনি জজ সাহেবের মেয়ে। তখন জজ সাহেব আদিকে নিজেই খেলার জন্য অনুমতি দেয়। আদি খেলা শুরু করে। মেয়েটা যেমন তেমন খেলোয়াড় নয়, সে তার জেলার দাবা খেলার প্রথম ছিল। কিন্তু দেখা যায় খেলার এক পর্যায়ে মেয়েটা তার সাথে হারতে শুরু করে। মেয়েটার নাম পূজা। অবশেষে আদি পূজাকে হারিয়ে দেয়। সবাই আদিকে বলে, হেরে যাওয়ার অভিনয়টুকু তো করতে পারতে। তখন সে বলে, আমি যদি হেরে যাওয়ার অভিনয় করতাম তাহলে ওকে জিতে যাওয়ার অভিনয় করতে হতো। এই কথাটা জজ সাহেবের খুব ভালো লাগে। পরবর্তী মুহূর্তে জানা যায় আদিকে 6 মাসের জন্য সময় দেওয়া হয়েছে। এই 6 মাসের মধ্যেই ইয়াত্রাকে খুঁজে বের করতে হবে। সেখান দিয়ে যাওয়ার সময় আদি দেখতে পায় একটা বিলবোর্ডে লেখা ছিল ইয়াত্রা.com। এছাড়া পরবর্তী সময়ে সেই মাস্টারজির সাথে তার নাতনি দেখা করতে আসলে টিগার তার নাতনির সাথে খারাপ আচরণ করে। চলে যাওয়ার পর তার নাতনির সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে। এজন্য মাস্টারজি রেগে যায়। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মাস্টারজি অনেকটা আহত হয়ে পড়ে, যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আদি তার সাথে দেখা করলে মাস্টারজি সরাসরি তাকে ইয়াত্রার বিষয়ে কথা বলে। তবে আদির থেকে আমরা এখানে ভিন্ন কথা জানতে পারি। সেদিন অন্য কেউ নয়, বরং ইয়াত্রা নিজেই তাকে ধোঁকা দিয়েছিল। ইয়াত্রা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার বাহানা করে সেদিন রুম খালি করিয়েছিল, আর তার লোক ওই সুযোগে তার ল্যাপটপ ব্যবহার করেছিল। বিষয়টা সে মানসাকে বলেনি। এই ব্যাপারটা আমরা পরে জানতে পারবো। আদি বলে তারও নাকি ছোটখাটো অনেক বিষয় ইয়াত্রা জানতে পেরে গিয়েছিল। সেই ইনফরমেশনগুলোকে হাতিয়ার বানিয়ে সে তাকে ধোঁকা দিয়েছে। আসলে ইয়াত্রা ছিল ডাইরেক্ট জঙ্গিদের সাথে জড়িত। পরের দিন ইন্সপেক্টর সাহেব আদিকে জানায়, জজ সাহেবের মেয়ে তোমার থেকে প্রতিদিন 2 ঘন্টা দাবা শিখতে চায়। কথাটা শুনে আদি প্রথমে কিছুটা খুশি হলেও পরবর্তীতে একটা শর্ত জানায়, আগামী 15ই আগস্টের আগে যদি আপনি মাস্টারজিকে জামিন দেওয়ার ব্যবস্থা করেন তাহলে খুব মেহেরবানি হবে। সে জিজ্ঞেস করলে আদি বলে, আপনি তো জানেন তার জীবন বিপদের মধ্যে আছে। তো যাই হোক, পরবর্তীতে জানা যায় ইন্সপেক্টর সাহেব জজ সাহেবের সাথে কথা বলে তার শর্ত রেখেছে। এরপর তার কথা মতো আদি জজ সাহেবের মেয়েকে দাবা শেখাচ্ছে। আদি এবং জজ সাহেবের মেয়ের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। এভাবে সময় কেটে যাচ্ছে। একদিন আদি তাকে দাবা শেখাতে শেখাতে খেয়াল করে সিসিটিভিতে জেলার সাহেব টিগারের সাথে কথা বলছে। জেলার সাহেব আসলে বলছে আগামী 1 ঘন্টা সিসিটিভি অফ থাকবে, যা করার করেনি তোরা। আসলে তারা মাস্টারজিকে মারার প্ল্যান করেছে, আর এই কাজে জেলার তাদেরকে সাহায্য করছে। টিগার মাস্টারজির কাছে এসে তার নিয়মের বিরুদ্ধে রাজাকে সরিয়ে দেয়, আর সে কখনো অনিয়ম পছন্দ করে না। তারা যখন মাস্টারজিকে মারতে যাবে তখন সেখানে আদি চলে আসে, মন্ত্রীকে এগিয়ে দেয় রাজাকে মারার জন্য। এরপর তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। যেহেতু সিসিটিভি অফ, তাই কেউ কিছু জানতেও পারবে না। পরের দিন খবর এসেছে মাস্টারজির নাকি জামিনের অর্ডার চলে এসেছে। আদির কাছ থেকে বিদায় নিয়ে সে চলে যায়, আর আদি তাকে ইশারায় কিছু একটা বুঝিয়ে দিয়েছে। আমরা দেখতে পাই জামিন পেয়ে মাস্টারজি প্রথমে ভার্নার সাথে দেখা করে। এই মেয়েটা হলো সেই মেয়েটা যে আদির অ্যাসিস্ট্যান্ট ছিল। পরবর্তীতে ভার্নার নিজের নকল পরিচয় তৈরি করে চলে যায় মানসার কাছে। নিজেকে ইয়াত্রা বলে পরিচয় দেয়। যেহেতু আদি মানসাকে ইয়াত্রার ধোঁকা দেওয়ার ব্যাপারে কিছু বলেনি, সেহেতু তারা ঘটনাকে ওইভাবে সাজিয়ে নেয়। মানসা তাকে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। তখন ভার্না বলে তার বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। এই ব্যাপারটা মানসা বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু পরে মানসা ব্যাপারটা বিশ্বাস করে নেয়। সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে এই জন্য একটা বিশেষ প্রক্রিয়ায় টেস্ট চলছে। তাকে বিভিন্ন প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তার প্রেশার মাপা সহ অন্যান্য সকল বিষয় মনিটরিং করা হবে, যাতে বোঝা যায় সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে। কারণ মিথ্যা বললে একজন মানুষের মধ্যে এমনিতেই টেনশন কাজ করে। তাকে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করার পর রিপোর্ট চলে আসে, যেখানে সে মেশিনকেও ধোঁকা দিয়েছে।
পরবর্তী সময়ে আদির সাথে তারা দুজন দেখা করে। ভার্না ঠিকঠাক মতো তার অভিনয় করে। মানসা এবার বিশ্বাস করে নেয় আদি নির্দোষ। মানসা তাকে আশ্বস্ত করে কেস আমরাই জিতবো। ওইদিকে হায়দ্রাবাদে দাবা খেলার যে মেইন ফেডারেশন তার সিও হলো মাস্টারজির বন্ধু। এখানে মাস্টারজির নামটা জানানো হয়, তার নাম হলো নারায়ণ কৃষ্ণমূর্তি। তিনি তাকে জানান জেলখানায় নাকি দাবা খেলার একজন মাস্টারদেরও মাস্টার রয়েছে। সে খুশি হয়ে বলে, কি বলিস, তাহলে ওর যখন মুক্তি হবে সাথে সাথে ওকে আমার কাছে নিয়ে আসিস। যখন জিজ্ঞেস করে কোন অপরাধের জন্য সে জেলে গিয়েছে, জানতে পেরে সে আটকে ওঠে। আরে পাগল হয়েছিস নাকি, এক জঙ্গিকে যদি আমার ফেডারেশনে খেলাই তাহলে তো বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু মাস্টারজি তাকে বারবার অনুরোধ করতে থাকে। শেষে সে রাজি হয়, কিন্তু তাদের দলের চ্যাম্পিয়নদের মধ্যে একজনকে তাকে হারিয়ে দেখাতে হবে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় আদির সাথে দেখা করাতে, কিন্তু সরাসরি দেখা করার মতো অপশন নেই। হাতে আছে মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে তাদেরকে খেলা শেষ করতে হবে। এরপর থেকে আদি নারায়ণজিকে তার প্রত্যেকটা চাল বলে দিচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাই আদির কেস উঠেছে কোর্টে। এদিকে আদি দাবাও খেলছে, ওদিকে আবার টেনশনও করছে তার কেসের কি হবে। এজন্য আদি দাবা খেলায় নিজের পুরো মনোযোগ দিতে পারছে না। এদিকে আমরা দেখতে পাই কেসের মাঝে ভার্নার কোলে থাকা ছোট্ট শিশুটি কেঁদে ওঠে। তখন মানসার বাবা তার দিকে তাকিয়ে খেয়াল করে আদি বলেছিল ইয়াত্রা সবসময় চোখে কাজল লাগাতো, যে বিষয়টাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। তাকে জিজ্ঞেস করা হয় আজকে কাজল পরনি তুমি? সে বলে তাড়াহুড়োয় মনে নেই, কিন্তু তার যে কয়টা ছবি ছিল তাতে কোথাও কাজল পরেনি সে। এদিকে আদি তার খেলা চালিয়ে যাচ্ছে। সে সম্পূর্ণ মনোযোগ দিতে না পারায় খেলায় হেরে যাচ্ছে। আর ওইদিকে শুধুমাত্র এই একটা বিষয়ের কারণে কোনো এক সময় ভার্না মানসার কাছে ধরা পড়ে যায়। ভার্না তার মিথ্যাটাকে স্বীকার করে নেয়, কিন্তু সে মানসাকে বারবার বোঝানোর চেষ্টা করে আদি টেরারিস্ট নয়। পরবর্তীতে যদি এই বিষয়টা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। এজন্য সে কি করবে বুঝতে পারছে না। ওইদিকে আদি তার খেলা চালিয়ে যাচ্ছে। এবার সে ধীরে ধীরে জিততে শুরু করেছে। তার প্রতিপক্ষ পারছে না। তার প্রতিপক্ষের নাম ছিল ধীরাম। ওইদিকে কেস শুরু হওয়ার পর মানসা বলে ওঠে, সরি ইওর অনার, আমার সাক্ষীর সাথে আমার বিশ্বাসের কিছুটা ঘাটতি রয়েছে, সেই জন্য আমি আমার কেসটা এখানেই বন্ধ করে দিচ্ছি। এই খবরটা যখন আদির কানে যায় তখন সে যেন পাগল হয়ে যাচ্ছে। যখন জেলার এসে তাকে বলে তোর সময় শেষ, তখন সে আরো 2 মিনিট চাচ্ছে। তাকে খেলা শেষ করতে হবে। কিন্তু কোনো এক সময় জেলারের সাথে তার হাতাহাতি লেগে যায়। আদি সেই খেলা শেষ দেখেই ছাড়বে। এভাবে চলতে থাকে। জেলের মধ্যে সে মারামারি করছে। এভাবে ঘটনার সামনে এগোতে এগোতে তার একটা চাল প্রতিপক্ষকে হারিয়ে দেয়। এরপর ঘটনা সরাসরি 6 মাস সামনে এগিয়ে যায়। আদি জেলখানার মধ্যে এখনো বন্দী। গত 1 মাস ধরে নারায়ণজি তার জন্য জেলখানার বাইরে অপেক্ষা করছে, কিন্তু আদি আজ পর্যন্ত তার সাথে দেখা করেনি, কারণ সে আদির কথা মতো কাজ করতে পারেনি। আজকে ফাইনালি সে তার সাথে দেখা করে। আদিকে সে বোঝাচ্ছে তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হতে পারবে। আদি বলে তারপর তুমি আন্তর্জাতিক পর্যায়ে যাবে। কিন্তু আদি বলে আমার জন্য শুধু ফাঁসি অপেক্ষা করছে। এজন্য আদি শুধু তার সাথে রাগ দেখাচ্ছে। আদি বলে আপনি তো এখানে এসেছেন শুধু নিজের ইচ্ছা পূরণ করতে। সে রাগ দেখিয়ে চলে যায়। সে আর খেলবে না, কিন্তু নারায়ণ তাকে বারবার ডাকতেই থাকে। তুমি যতদিন পর্যন্ত না খেলবে ততদিন পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব তোমার জন্য। আদি চলে যায়। এরপর দুজন নতুন কয়েদির সাথে তার পরিচয় হয়। তারা আদির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পারে না। কোনো একদিন চেষ্টা করলে আদি বলে 4 বছর জেল খেটে দেখো, বুঝে যাবে কেন কথা বলছি না। কিন্তু তারা হাসতে থাকে, কারণ তারা নাকি আজ পর্যন্ত 5 বার জেল থেকে পালিয়েছে। কিন্তু আদি তাদেরকে বলে এখান থেকে এত সহজে পালাতে পারবে না। ওদিকে আমরা মানসাকে দেখতে পাই। আদির বিষয়টা নিয়ে সে এখনো চিন্তা করে। সে তার বাবাকে জিজ্ঞেস করছে আদিকে জেল থেকে ছাড়ানোর একটিমাত্র উপায় আছে, সেটি হলো ক্ষমা। রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা পায় তাহলে তার ফাঁসি আটকানো যাবে। আদির পক্ষে যদি একজনও এসে দাঁড়ায় তাহলে তার ক্ষমা পাওয়ার জন্য এটি একটি বিশাল বড় অস্ত্র হতে পারে। আদির সাথে সে দেখা করে। আদি তাকে দেখে বিরক্ত হয়, বলে কেন এসেছেন? মাঝখানে রেখে চলে গিয়েছিলেন তো, এখন আবার কেন এসেছেন? সে বলে তখন বিশ্বাস ছিল না, কিন্তু এখন আমি তোমাকে বিশ্বাস করে ছাড়াতে চাই। এখন কেন বিশ্বাস হলো এই বিষয়টা জিজ্ঞেস করলে সে ইয়াত্রার কথা বলে। তাকে অনেকটা ইনভেস্টিগেশনের পর খুঁজে পেয়েছিল সে। ছোট থেকে ইয়াত্রা ওই জঙ্গি সদস্যের লোক ছিল। আদিকে সে শুধুমাত্র ব্যবহার করেছিল। আদি তাকে জিজ্ঞেস করে তাহলে ওর মাধ্যমে কি আমার কেস আবার রিওপেন করা সম্ভব? কিন্তু দুঃখজনকভাবে জানা যায় ইয়াত্রা নাকি মৃত্যুবরণ করেছে। এটা শোনার পর এখন আদি নিজের মৃত্যুটাকে স্বীকার করে নিয়েছে। সে বিশ্বাস করছে না আর কোনোভাবেই তার মুক্তি সম্ভব। তখন তাকে রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কে জানানো হয়। এটা শুনে সে কিছুটা আশার আলো ফিরে পায়। তাকে আবারও দাবা খেলতে হবে। তার ট্যালেন্টের কারণে সে জনগণের সামনে আসলে তাহলে সেই সাধারণ জনগণ তার মুক্তির কারণ হতে পারে।
আদি এতদিন পর নিজের মধ্যে একটি আশার আলো খুঁজে পেল। মানসা তাকে দাবা বিষয়ে একটি বই দেয় এবং তাকে সবকিছুর জন্য সরি বলে এখান থেকে চলে যায়। পরবর্তীতে মানসা জানায় আদিকে দাবা খেলার জন্য হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে। তার পরের সময়টাতে আদিকে খেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যাওয়ার সময় ওই গুন্ডাদের আদি হুমকি দিয়ে যায়। দেখা যায় দেশের প্রত্যেকটা স্থানে একটা জঙ্গি ন্যাশনাল দাবা খেলায় যোগ দিয়েছে। এই বিষয়টা নিয়ে কথা বলা বলি হচ্ছে। অনেকে তাকে সমর্থন করছে, আবার অনেকে তাকে বিরোধিতা করছে। এমনটা হওয়া স্বাভাবিক। নারায়ণজি খুব খুশি। কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে খেলা শুরু হয়। তখন ধীরামকে দেখানো হয়। ধীরাম খুব টেনশন করছে। জজ সাহেবের মেয়ে পূজা তাকে বলছে এবার আমাদের জেতার আশা ছেড়ে দেওয়া উচিত। ধীরাম আদিকে হারানোর জন্য ওইদিকে যে খেলছে তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আদিকে হারানো কি এতই সহজ? ওইদিকে আদি তাকে হারিয়ে চেকমেট করে উঠে যায়। অপরদিকে মানসা গিয়েছে একটা পরিবারের সাথে কথা বলতে, যেন আদির বাবা মা হিসাবে তারা সুপারিশ করে। তারা বলছে আমরা দেখেছি ও বাঁচতে চায়, কোথায় সাইন করতে হবে বলো শুধু। তাছাড়া আদির ওই ছোটবেলার বন্ধুর কথা মনে আছে? যখন সে টিভিতে আদিকে দেখতে পায়, শুধুমাত্র তার চোখ দেখে সে আদিকে চিনে যায়। পরের দিন আদির সাথে ধীরামের খেলা হচ্ছে। শুরুতে ধীরাম খুব আত্মবিশ্বাস নিয়ে খেলছে। আদির সেই ছোটবেলার বন্ধু এসে নারায়ণজিকে জিজ্ঞেস করে বলুন তো কে জিতবে। নারায়ণজি 100% সিউরিটি দিয়ে বলে আদি জিতবে। তখন সে নিজের পরিচয় দেয় আদির ছোটবেলার বন্ধু হিসাবে। ওইদিকে যখন ধীরাম হারতে শুরু করেছে, সবাই বলা বলি করছে আদি আর 5 মিনিটের মধ্যেই ওকে চেকমেট করে দেবে। যখন দেখছে সে পারছে না, তখন খেলাটাকে নষ্ট করে দিয়ে বলে কি শুরু করেছেন আপনারা, একজন জঙ্গির সাথে আমি খেলবো? এই বলে চলে যেতে ধরলে আদি তাকে বোঝাচ্ছে এভাবে খেলা ছেড়ে দেবেন না, এটার উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে। কিন্তু সে চলে যায়। আদির সেই বন্ধু তাকে ওপেন চ্যালেঞ্জ করে, ভয় পেয়ে চলে গেলে নাকি, সাহস থাকলে খেলে দেখা। আদি তাকে কিছুটা চিনতে পেরেছে। পরবর্তীতে তাদের জেলখানায় দেখা হয়। সেদিন নাকি সে ভয় পেয়ে গিয়েছিল, তাই জন্য গাড়িতে উঠতে পারেনি। কিন্তু বর্তমানে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার। এভাবে তাদের মধ্যে অনেক কথা হয়। পরবর্তী সময়ে আদির সাথে আজকে আরো একজনের খেলা হবে। কিন্তু আদি যখন দেখতে পায় এ তো পূজা, তখন সে খুব খুশি হয়ে যায়। পূজা এসে বলে আমি কিন্তু আপনার সব ট্রিক জানি, তো বুঝে শুনে খেলবেন। এভাবে একের পর এক সবগুলো প্রতিদ্বন্দ্বীকে আদি হারাতে শুরু করে। একে একে সবাইকে হারিয়ে অবশেষে আদি ফাইনালে পৌঁছে গিয়েছে। ফাইনালে এই ছেলেটার সাথে তার খেলা হবে। ছোট দেখে এমন ভেবো না যে সে কিছুই পারে না। এ পর্যন্ত ছেলেটাও সবাইকে হারিয়ে এসেছে। মানে আদির ভালোই মাথা কাটাতে হবে ছেলেটাকে হারানোর জন্য। খেলতে খেলতে কোনো এক সময় আদি নিজের পা নাড়াচ্ছে। এটা দেখে পূজা নারায়ণজিকে বলছে দেখবেন দেখবেন এখন কিছু একটা করবে সে। দেখা যায় আদি খেলতে খেলতে কোনো এক সময় উঠে দাঁড়ায়। আদি নিজের পাশ থেকে সরে গিয়ে তার প্রতিপক্ষের পাশে গিয়ে খেলাটা দেখছে। সবকিছু বুঝে শুনে আবার তার সিটে এসে বসে সে। এরপর সে এমন একটা চাল দেয় যেটা বাকি সবার চোখে বোকামি। আদির কুইনকে সে হারিয়ে ফেলে। বাকিরা আফসোস করছে আদি এটা কি করলো, কিন্তু আসলে এটাই ছিল তার চাল। বড় মাছ শিকার করতে হলে টোপের মধ্যে ছোট একটা মাছ রাখতেই হবে। এর পরবর্তী সময়টাতে তার প্রতিপক্ষ বুঝতে পারে তার সামনে কোনো রাস্তা নেই। খেলা সেখানেই শেষ করে দেয় সে। মানে আদি ফাইনাল জিতে গিয়েছে। নারায়ণজি যখন বাহির থেকে শুনতে পায় আদি ফাইনাল জিতে গিয়েছে, তখন তার মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। তাকে একজন টেনে ভিতরে নিয়ে যায়। আদিকে যখন জিজ্ঞেস করা হয় টেরারিস্ট হয়েও পুরো দেশের দাবা চ্যাম্পিয়ন হয়ে আপনার কেমন লাগছে, সে প্রথমেই বলে আমি কোনো টেরারিস্ট নই। তারপর জিজ্ঞেস করে আপনার নামে এই বিষয়টা তাহলে কেন? আদির উত্তর সত্যিকে কখনো মিথ্যা দ্বারা চেপে রাখা যায় না। তার নিজের এই পর্যন্ত আসার জন্য সে 3 জনের অবদান দেখায়, এসআই সাহেব, মানসা এবং তার দাবার গুরু নারায়ণজি। আজকে সে খুব খুশি। জেলখানাতে গিয়েও যেন তার জন্য সবার আলাদা একটা সম্মান তৈরি হয়েছে। তাকে সবাই সম্মান করছে। কিন্তু ইন্সপেক্টর সাহেব পরবর্তী মুহূর্তে এখানে এসে বলে আমি তোমার জন্য খুব খুশি, তুমি আমার স্বপ্ন পূরণ করেছো। আমার স্পোর্টস ক্লাব তৈরিতে তুমি ডোনেশন করেছো, সেটার জন্য আমি খুব খুশি। তাছাড়া তোমার বন্ধু সিভিল ইঞ্জিনিয়ার হিসেবেও আমাকে খুব সাহায্য করেছে। কিন্তু কষ্টের সাথে বলতে হচ্ছে আমার ট্রান্সফার হয়ে গিয়েছে। জানা যায় এরপর যে এসআই সাহেব আসবেন সে নাকি তেমন একটা ফ্রি মাইন্ডের নয়। তাই সে যদি আদিকে কিছু একটা বলে তাহলে যেন সে চুপচাপ থাকে। রাতের বেলা দেখা যায় আদি তার রুমের সাবানের বাটিতে কিছু একটা লুকিয়ে রাখছে। পরদিন সকালে নতুন এসআই সাহেব আসলে সবাইকে লাইনে দাঁড় করানো হয়। সে ঘুরে ফিরে আদির সামনে এসে দাঁড়ায়। আদিকে সে অপমান করতে শুরু করে। একটা জঙ্গির জায়গা জেলখানায়, সে কেন ন্যাশনাল খেলায় যোগ দেবে? তো আদি তাকে শক্তভাবে বলে আমি জঙ্গি নই। যার কারণে সে আদির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। কিন্তু তার কাছে সে কিছুই খুঁজে পায় না। যার কারণে সে তার দাবার একটি গুটি নিজের হাতে তুলে নেয়।
ওইদিকে টিগার একটু বেশি কথা বলছিল, তাই সে গুটিটা দিয়ে তার বুকের মধ্যে আঘাত করে। সে আদির সামনে এসে বলছে কয়েদিকে আঘাত করার জন্য ওকে আলাদা জেলে রাখা হোক। দেখা যায় আদিকে আবার সেই বন্ধ রুমের মধ্যে আটকে দেওয়া হয়েছে। মানসা যখন খেলার আবেদনপত্র নিয়ে তার কাছে আসে তখন সে মানসাকেও অপমান করে। জানা যায় সেই জঙ্গিদের আক্রমণে নাকি এই ইন্সপেক্টরের ভাই মারা গিয়েছিল, এজন্য সে আদির উপর এতটা রেগে আছে। মূলত এ কারণেই সে ইচ্ছে করে এখানে বদলি হয়েছে, যাতে আদি কোনো রকমে জেল থেকে ছাড়া পেতে না পারে। মানসা তার পক্ষে কথা বলছে দেখে সে পরের দিন খবর রটিয়ে দেয় জেলের মধ্যে আদির সাথে নাকি তার অ্যাফেয়ার চলছে। এই নিয়ে সারা দেশে তোলপাড়, কিন্তু মানসার বাবা এতে ভয় পেলেও মানসা ভয় পায় না। পরবর্তী সময়ে মানসা এমনটা করে যেখানে এসআই সাহেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সে নাকি বিনা অপরাধে কয়েদিদেরকে জেলের মধ্যে শাস্তি দিয়েছে। তাছাড়া পরবর্তীতে এভাবেই সময় যাচ্ছে। ইন্সপেক্টর সাহেব আদিকে জেলের মধ্যে কয়েকবার হুমকিও দিয়েছে। আদি সাবানের মধ্যে যে জিনিসটা লুকিয়েছিল সেই জিনিসটা এই মদনা লোকটা চুরি করেছে। সেও এই বিষয়টা জানে। সে তার কাজটা গোপন রেখে দিবে যদি তার অ্যাকাউন্টে 25,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়। আদি পরবর্তীতে তার খেলা শুরু করে, যেটা এখানে বসেই তাকে খেলতে হবে, কারণ এখন খেলাটা শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গিয়েছে। নারায়ণজি সেই মদনা লোকটাকে প্রমাণ দেখায়, তার অ্যাকাউন্টে 25,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আর ওইদিকে আদি খেলতে খেলতে ফাইনালে পৌঁছে গিয়েছে। আদির যে দুজন বন্ধু ছিল তারা বলছে আগামী 29 ঘন্টার মধ্যে নাকি তারা এখান থেকে পালিয়ে যাবে। এটা বলতে বলতে আদি অজ্ঞান হয়ে পড়ে যায়। জানা যায় কম ঘুমানোর কারণে নাকি তার এই অবস্থা হয়েছে। এদিকে এসআই সাহেব ওই টিগারকে ডেকে এনে বলে, মাথা উঁচু করে থাকতে চাস তাহলে আমার কথা শোন। রাতের বেলা অসুস্থ আদিকে তারা সবাই একসাথে ধরে মেরে ফেলবে। তার গলায় কাপড় পেঁচিয়ে অবশেষে তাকে ঝুলিয়ে দেয়। তারা চলে যাবে, ঠিক সেই মুহূর্তে তারা দেখতে পায় সেখানে আদি নেই। তখন শুরু হয়ে যায় তাদের মধ্যে তুমুল লড়াই। আদি রাগের মাথায় সবাইকে খুব মারতে থাকে। অবশেষে আদি টিগারের ঘাড়ে এমনভাবে মারে তার ঘাড় ভেঙে যায়। পরের দিন বন্দুকের আওয়াজে আদির ঘুম ভাঙে। সে দেখতে পায় তার দুই বন্ধু এনকাউন্টারে মারা গিয়েছে। আদি খেলায় মনোযোগ দিতে পারছে না, তার দুই বন্ধুর কথা মনে পড়ছে তার। একদম শেষ মুহূর্তে সে নিজেকে বোঝায় তার সময় কম, দ্রুত খেলতে হবে তাকে। সে অবশেষে জিতে যায়। এদিকে খবরে জানতে পারা যায় কাশ্মীরে নাকি একটি জঙ্গি হামলায় অনেক লোকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর সরকার কখনোই জঙ্গিদেরকে ক্ষমা করবে না, এরকম একটা কথা উঠে আসে। এর ফলে জঙ্গিদের প্রতি সবার ঘৃণা আরও বেড়ে গেল। আদি চিন্তা করতে থাকে তার সাথে কি হবে। জেলের ভিতর সেই লোকটা আদিকে বারবার ব্ল্যাকমেল করছে। এবার তার নাকি 5 লক্ষ টাকা লাগবে, সাথে পান এবং সিগারেট লাগবে। নারায়ণজি এবার পানের সাথে বিষ মিশিয়ে দেয়, যার ফলে সেটা খাওয়ার পর লোকটা মারা যায়। কিন্তু তারপরও সবকিছু ঠিক ছিল না। রিসেন্টলি সেই জঙ্গি হামলার কারণে রাষ্ট্রপতি তার ক্ষমাটাকে বাতিল করে দেন। এখন তার ফাঁসি নিশ্চিত। এসআই সাহেব তার সাথে মজা নিচ্ছে। শেষবারের মতো সে তার উকিল মানসার সাথে যখন দেখা করে, মানসা তার দিকে তাকিয়ে কেঁদে ফেলে। মানসা তার কাছে ক্ষমা চাইছে। সেদিন যদি সে কেসটাকে মাঝখানে রেখে চলে না যেত তাহলে হয়তো আজকে সে বাহিরে থাকতো। তবে আদি সেই বিষয়টা নিয়ে বেশি চিন্তা করছে না। সে বলছে, আমার শেষ ইচ্ছাটা আমি যেন বিশ্ববিখ্যাত দাবা প্লেয়ারের সাথে একটা ম্যাচ খেলতে পারি। এই বিষয়টা নিয়ে মানসা হাইকোর্টে আবেদন তুলেছে। তার মক্কেলের শেষ ইচ্ছা যেন পূরণ করা হয়। জানা যায় আগামীকাল তার ফাঁসি, আর অনেক কষ্টে সে অনুমতি নেয় যেন বিশ্বসেরা দাবা প্লেয়ারের সাথে তাকে খেলতে দেয়া হয়। সেখানে যাওয়ার পর তাকে কড়া সিকিউরিটির মাধ্যমে খেলতে দেয়া হয়। প্রত্যেকটা দান দেওয়া সম্পর্কে সেই দান সম্পর্কে নোট করে রাখা হচ্ছে। এভাবে খেলা একদম শেষ পর্যায়ে, আর কয়েকটা দান দিলেই হয়তো উইনার বের হবে। ঠিক তখনই আদি উঠে দাঁড়ায়। সে জানায় তাকে ওয়াশরুমে যেতে হবে। তাকে কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। দরজা যেন বন্ধ না করা হয়। নিজের কাজ শেষ করে বাইরে বের হয়ে সে নিজের কাছে লুকিয়ে রাখা একটি সিগারেট বের করে নেয়। সিগারেটটা টান দিতে দিতে সেখানে বিশাল ধোঁয়া ছড়িয়ে যায়। ধোঁয়ার মধ্যে থেকে আদি সেখান থেকে গায়েব। সব জায়গায় খোঁজাখুঁজি লেগে যায়। নিচে একটা রাস্তা দেখা যায়। সেই সুড়ঙ্গ দিয়ে গিয়ে সামনে একটি দরজা পড়ে। সবাই দরজাটা ভাঙার চেষ্টা করছে এবং সুড়ঙ্গের চারপাশ ঘিরে ফেলেছে। তখন দেখা যায় দরজা ভাঙার পর সেখানে দেয়াল ছাড়া সামনে আর কিছুই নেই। এটাই ছিল আদির প্ল্যান। ওইদিকে বিশ্বসেরা সেই দাবারু খেয়াল করে আদি আগে থেকেই তার ডায়েরিতে তার পরবর্তী চালটা লিখে গিয়েছে। সে আদির দিকে ঘুরে যায় এবং তার নোট অনুযায়ী চাল দেওয়ার পর তার কাছে হেরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আদির কাছে সে হেরে গিয়েছে। বিশ্বসেরা দাবারুর খেতাবটা এখন আদির কাছে। পুলিশেরা তাকে খুঁজে পাচ্ছে না। আদি কোথায় পালিয়েছে। অবশেষে তার নিখোঁজ হওয়ার খবরটা ছড়িয়ে যায়। এরপর ঘটনা 1 বছর সামনে এগিয়ে যায়।
মানসার কাছে একটা কল চলে আসে। কথা শুনে সে বুঝতে পারে এটা আদি। আদি বলে, তোমার সাথে আমি বেশি সময় কথা বলতে পারছি না, হাতে সময় আছে মাত্র 40 সেকেন্ড। মানসা বলে, বেশি কিছু জিজ্ঞেস করব না, কাজটা করলে কিভাবে এটা তো বলো। আদি বলে, সবকিছু প্রকাশ করতে হয় না। ফোন কেটে দেয়। আসলে এর পেছনে ছিল আদির মাস্টার প্ল্যান। আদি দাবা খেলে যে টাকাগুলো পেয়েছিল সেই টাকাগুলো সেই স্পোর্টস ক্লাব বানাতে দান করেছিল। আর সেই স্পোর্টস ক্লাব বানাতে দায়িত্ব নিয়েছিল আদির বন্ধু। এখন ঘটনা হলো এরকম, আদি জানতে পেরেছিল যদি ক্ষমা সে পেয়েও যায় তাহলে হয়তো তার ফাঁসি আটকে যাবে, কিন্তু তাকে সারাটা জীবন জেলেই থাকতে হবে। এজন্য আদি তার বন্ধু এবং মাস্টারজিকে নিয়ে একটা প্ল্যান তৈরি করে। আদি তার বন্ধুকে নকশার মাধ্যমে সবকিছু বুঝিয়ে দিয়েছিল, আর সেই সাবানের কৌটোর মধ্যে সেই নকশাটি লুকিয়ে রেখেছিল। সে শুধুমাত্র ওখানে পৌঁছাবার জন্যই দাবা খেলার অনুরোধ করেছিল, যাতে সে তার সময় মতো পালাতে পারে। আদি পুলিশের সামনে টানেলের মতো একটি ফাঁদ রেখেছিল, কিন্তু সে পালিয়েছিল অন্য একটি রাস্তা দিয়ে। সেখানে সে পিলারের মতো দেখতে একটি গোপন ঘরে নিজেকে বন্দি করে রেখেছিল। বাহির থেকে দেখে কেউ কিছু বুঝতে পারবে না, সে সাথে সাথে ওখান থেকে বের হতে পারবে না, অনেকটা সময় তাকে ওখানে থাকতে হবে। এমন প্ল্যান করে সে ওখানে লুকিয়েছিল। সময় যায় এবং ধীরে ধীরে ওই টানেলের অন্য একটি প্রান্ত দিয়ে সে গর্ত করতে শুরু করে। এভাবে 3টে মাস পার হয়ে যায়। ফাইনালি তার বের হওয়ার সময় হয়ে গিয়েছিল। এতদিনে সবাই তাকে ভুলেও গিয়েছিল। গর্ত করতে করতে সে অনেকটাই দূরে এসে পড়েছিল সেই স্পোর্টস ক্লাব থেকে। একদিন রাতের অন্ধকারে অজানা গন্তব্যে সে বেরিয়ে পড়ে। আর এখানে এই চমৎকার মুভিটি শেষ করা হয়েছে।